বাংলা ঋতুচক্রে পৌষ আর মাঘ এই ২ মাস মিলেই শীতকাল। আজকের গ্রাম আর আগের মতো নিঃস্ব নয়। ঘরে বিদ্যুৎ আছে, ইন্টারনেট আছে, আছে মোবাইল সহ ইলেকট্রনিক্স সকল ধরনের ডিভাইস। তাদের সংসারে রয়েছে সচ্ছলতা। তবু শীত এলে গ্রামীণ জীবন সহজ থেকে অনেকটাই কঠিনতর হয়ে যায়। শীতের সকালে ঘুম ভাঙে দেরিতে, কিন্তু কাজের তাড়া থাকে আগের মতোই। ঠান্ডায় শরীর জমে যায়, হাত ঠিক মতন চলে না। তবু মাঠে যেতে হয়, দোকান খুলতে হয়, কাজে বেরোতেই হয়। কৃষকের ফসল আছে, তবু শীত মানেই অন্য হিসাব। সবজি তুলতে কষ্ট হয়, কুয়াশায় কাজ ধীর হয়ে যায়। বাজারে দাম ঠিক থাকবে কিনা সেটা নিয়েও দুশ্চিন্তা। এই শীতেই গ্রামে আসে আরেক ছবি। পৌষ মাঘ মানেই পিঠা পায়েসের সময়। খেজুরের রস জ্বলে ওঠে হাঁড়িতে, চুলায় বসে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, হাতে কাটা সেমাই সহ নানান রকমের শীতের পিঠাপুলির আয়োজন। শীত এখানে শুধু কষ্ট নয়, এটা মিলন মেলাও। আগুন পোহাতে পোহাতে গল্প হয়, পরিচিত জনদের সাথে দেখা মেলে। শীত শুধু মানুষকে কষ্ট দেয় না, শীতে মানুষকে কাছেও টেনে নেয়। কারণ এই শীতে যারা শহরে বসবাস করে তারা তাদের গ্রামের বাড়িতে একবার হলেও ছুটে আসেন শীতের এই দারুণ দারুণ সব পিঠাপুলির স্বাদ নিতে। আজকে গ্রাম বদলেছে, কিন্তু শীত এখনও শেখায়। জীবন মানে শুধু স্বাচ্ছন্দ্য নয়, জীবন মানে হাসি, কান্না, সুখ দুঃখের একটি সমন্বিত রূপ। পৌষ মাঘের শীত কষ্ট দেয়, আবার আনন্দও দেয়। এ দুটোকে একসাথে মিলিয়েই গ্রামের মানুষ এগিয়ে চলে সামনের দিকে। শীতকালে যেমন পিঠা পুলির উৎসব, তেমনি গরু ষাঁড়ের লড়াই সহ নবান্নের আয়োজন এই শীতকালেই হয়ে থাকে। বর্ষায় যেই নৌকার অনেক বেশি কদর ছিল, সেটা এখন একেবারে অনাদরেই এই ডুবার মাঝে পড়ে রয়েছে। বর্ষায় যে জমিতে পানি একেবারে টইটুম্বর হয়ে যায়, সেখানে এখন হলুদ গাছের সারি, অর্থাৎ সুবিশাল এই বিস্তীর্ণ ভূমিতে শুধু সরিষা আর সরিষার চাষ। গ্রাম মানেই সারাদিন ক্লান্ত হয়ে মাঠে ঘাটে কাজ করা, কিন্তু সন্ধ্যা হলেই বাড়িতে ফিরে পুকুরের তরতাজা মাছ আর গাছের টাটকা সবজির সে কি মজাদার খাবার। একেবারে উদর পূর্তি করে খেয়ে তারা বসে যায় বিনোদনে। এখনও গ্রামে গান বাজনা করে বিনোদন নেয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে। পর্দায় যে গান গাইছে ওর নাম মতিয়ার রহমান। ছোটবেলায় আমরা একসাথেই গ্রামে বড় হয়েছি। ও আমার খেলার সাথী, স্কুলের সহপাঠী ছিল। বয়সে আমার থেকে কিছুটা বড় হলেও আমি ওর সাথে তুইতুকারি করেই কথা বলি, কারণ বন্ধু বলে কথা। গ্রামে গেলেই আমরা একসাথে বসে যাই গান শুনতে। মতিও আমাকে পেলে বেশ আগ্রহ করেই গান শোনাতে বসে যায়।
প্রীতি শিখাইয়া। আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে মতির গান শুনছিলাম। বেশ কিছু সময় পেরিয়ে যায়, এরপর কাকা আসে, কাকার সাথে গল্পতে বসে যায়। হ্যাঁ, কোন সময়? রাত্রি বুঝছেন কয়টায়? এই 10টা 8টা 9টা 10টায় হুম। এমবাকে রেখে ঠাকুরতে মারি ইন্দুরে লাইট জ্বালিয়ে দেহি নেপের কোমল উপরে নেপ টেপে হুম। তাহলে ইন্দুর দেহি নেই, কিন্তু হইয়া গাফিতে হইয়া থাকলে ইয়েতে পকেটের ভিতরে 3 তোর বেড়ে ওই বাইরে বেড়াচ্ছে বুঝছাত না, এরকম করে শোন। তারপরে কি করলাম, নেপ কম্বল উপরে দিয়ে ফেলে দিলাম, কম্বল উপরে দিয়ে ফেলে দিলাম। হ্যাঁ, তাও তারপর তো মল ফেলে দিয়ে হইয়া থাই, তাও অত্যম্ব করে এমনি কিন্তু পকেট থেকে আর যায় না। তারপরে শোন, তারপর জ্যাকেট খুলে ফেলে দিলাম। হ্যাঁ, এই কোহেন থেকে কি করো এ কি মাস্টার বেত্তে? না, আমাকে বেতেই ও আচ্ছা। জ্যাকেট খুলে ফেলে দিলাম। তো এই ইন্দুর কোথার থেকে কি হয় কোথার সবাই স্বপ্নে ওটা, না পাগল স্বপ্ন না, বাস্তব বাস্তবে ইন্দোর কিন্তু পকেটে যাবো। পকেটে গেছে, এই নেফের তলতে যাইয়ে এই জ্যাকেটে নিয়ে গেছে। আচ্ছা। তারপরে আমার নরে সরে আটে ওঠে বুঝছেন। হ্যাঁ, জ্যাকেট ফাল দিলাম, জ্যাকেট ফাল দিলাম, আর জ্যাকেট আছে হেডের ভিতরে যায় গেছে। সেইটা ফালে এলাম, মানে তারপরে সে কম জ্যাকেট কমলো একটু ইন্দোর, মানে কয়েকটা ছিল তাই না, 2টা কমলো। আরম্ভ করালো না। তা এইবার শীত আপনার কেমন অনুভব হইতেছে অন্য বছরের থেকে? মেলা অনেক বেশি, মানে দুইটা জ্যাকেট গাই দিছি, হুম। তারপর দিয়ে 2টা কম্বল গাই দিয়ে হই হ্যাঁ, থাউন যায়। মানে একবার কাপা কাপি উঠে যায় না, চাপাই চাপাই বাড়ি না কেন শীতে? না তা না আগে না, মানে ওইরকম ভাব যদি আপনি এত না গাই দিতেন তাহলে তো চাপাই চাপাই বাড়ি না। শার্ট গাই দিছি, এটা কম্বল জ্যাকেট গাই দিছি 2টে, হুম। তারপর হইলো 2টা কম্বল। গ্রামীণ যাত্রাপালায় হুম, এগুলো মনে আছে না? হ্যাঁ মনে আছে। কি কি পাঠ করছেন, কি কি মানে অভিনয় করছেন আপনি, কোন কোন চরিত্রে? গরিব গরিব এর মেহেরের বাপ আসছিলাম আমি। হুম। কোথায় কোথায় মহারাজ? ও আরেকজন জিজ্ঞেস করে, মহারাজ তোমার সম্মুখে। আপনি মহারাজ? মহারাজ, আমার এই মাহারা মেয়েটিকে আপনি রক্ষা করুন। কি হচ্ছে তার? অপরাধ কি? অপরাধ তার রূপ। ও খোদা, রূপ যদি দিতে হয় তবে তুমি ধনী ঘরে দিও, কিন্তু রূপের আলো গরিবের ঘরে ছড়িয়ে দিও না মেহেরবান, গরিবের ঘরে ছড়িয়ে দিও না। পাঠান সম্রাট ইব্রাহিম লোধি আমার মেয়েকে তার হারমে নিয়ে যেতে চায়। হারাম মানে তার প্রাসাদে? হ্যাঁ, প্রাসাদে নিয়ে যেতে চায়। এটা তো আগে বুঝতাম না, ওই পরে বুঝছি। নিয়ে যেতে চায়, তারও আপত্তি মানে তার সে মানুষ নয় না হুজুর, সে মানুষ নয়, তার অন্তরে ভাস করছে একটি ঘুমন্ত পশু। এ পর্যন্ত আমার মেয়ের মতো বহু মেয়ের সর্বনাশ করেছে। আপনি যে ধুতি পয়রা, আগে দেখছি যে ধুতি পয়রা যে অভিনয়গুলো করতেন, ওটি কোন চরিত্র ছিল? ও মন্ত্রী চন্ত্রী ছিল। হ্যাঁ, এটা ওইটা নিয়েছিলাম আমি চাইয়ে, যে খালি গরিব দেশ আমারে মন্ত্রী আমার একটু ধনী অভিনয় দেশে। তবে দেখা গেল যারা বই চালক তারা আগেই বোঝে যে অমুকে এই পাটটা দিলে ফুটবো মানাইব। প্রিয় বন্ধুরা, আমার পাশে যে প্রবীণ মানুষটি বসে আছে সম্পর্কে আমার কাকা হয়। একসময় আমরা যখন একদমই ছোট ছিলাম, যখন বুঝতে শিখিনি, পড়তে শিখিনি, এরকম বয়সে কাকাকে দেখেছি বিভিন্ন গ্রামীণ যেসব যাত্রাপালা হতো, যেগুলো নিজেরাই আয়োজন করত। এর মধ্যে কিছু ছেলে মানুষ মেয়ের অভিনয় করত, কিছু ছেলেদের অভিনয় করত। তো সেই যাত্রাপালায় কাকাকে দেখেছি সাবলীলভাবে তার অভিনয় শৈলী, তার যে ডায়লগ, সেগুলো আসলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে তখন উপভোগ করেছি। এক সময়ে ছোট ছোট যেসব শৈশবকাল ছিল আমার, ওই সময়ে। কিন্তু তখন তারা ছিল মধ্যবয়সী, যে সময় তারা এই অভিনয়গুলো করত, একেবারে দাপিয়ে বেড়াতো এলাকায়। বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই অভিনয় করে
তাদের যদিও এটা কোনো ইনকামিং সোর্স ছিল না, শখের বশে এগুলো করেছেন। তো কাকা, আপনি মানে কি কি চরিত্র অভিনয় করেছেন এর আগে? মোটামুটি কতগুলো চরিত্র আপনি রূপদান করেছেন মোটামুটি? মেলা যদি বই করছি, এক বই একটা রূপ ধারণ করছি। মানে এক একটা যাত্রাপালাতে এক একটা চরিত্র আপনি রূপায়ণ করছেন? সব চরিত্র, সব অভিনয় তখন মনে নাই। মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ বয়স 70-এর কোঠায়। তো যার বয়স বর্তমানে 70-এর কোঠায়, সে যে আসলে সেই 40 বছর 50 বছর আগের কথা মনে করতে পারবে, এটা আসলে অমূলক। আমাদেরই অনেক কিছু মনে নাই, ছোট ছিলাম। তো কাকার বয়স অনেক হয়েছে, তো যেইটুকুন মনে পড়ে বা স্মৃতিচারণ করতে পারেন যদি আমাদেরকে একটু জানাতেন। তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস নেই। আমি চলে গেলেও তোর আশ্রয়দাতা পিতা আছেন, তিনি তোকে রক্ষা করবেন। এভাবে কাকার সাথে বেশ কিছু সময় ধরে গল্প করলাম, তার কথা শুনলাম, আমার কথা বললাম। কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। গল্পের এক ফাঁকে আমাদের কানে হইচইয়ের শব্দ ভেসে আসলো। দৌড়ে গিয়ে দেখলাম দিনের বেলায় শেয়াল বাড়ি থেকে মুরগি নিয়ে যাচ্ছিল, তাই কয়েকটি ছেলে পেলে শেয়ালের ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। যদিও মানবিক দিক থেকে কোনো জীবের মৃত্যুই কাম্য নয়। রাস্তা পারের এই বড়ই গাছটিতে সবেমাত্র বড়ই ফুল এসেছে। এগুলোই সেই দামাল ছেলেপেলে পেরে খেতে শুরু করেছে। এদের দেখে শৈশবে ঢিল বেড়ে বড়ই পেরে খাওয়ার মধুর স্মৃতি আমারও মনে পড়ে গেল। শীতকালে কৃষক এবং একেবারে যারা বৃদ্ধ, তাদের সবচেয়ে বেশি কষ্ট। ওই উপর দিকে সূর্যের দিকে তাকায় থাকলেন, হ্যাঁ, ওখানে সেই তাকায় আপনি কি দেখলেন বা কি জন্য তাকায় থাকলেন, কি দেখতে পাইলেন? আমি ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ছবি দেখি ওই সূর্যের মধ্যে। আর কি দেখেন? আরো অনেক কিছু তারাকার মতো দেখা যায়, অনেক বহু রং দেখি আমি, ফুলের মতো আমার চোখের সামনে আসে, সবই দেখতে পারেন। বহুরূপী। আপনি কি মানুষের ভবিষ্যৎ, বর্তমান এগুলা দেখতে পান? হ্যাঁ, সবই দেখতে পান। দেখতে পাই কেরা কি করে, হ্যাঁ, সব আমি মানুষ দেখলে কয়ে দিতে পারি, রাশিও করতে পারি। তাই? চমৎকার। এই ক্ষমতা আমার আল্লাহ গুরু দিছে। দিছে আর কি। গ্রামে বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ রয়েছে। কে সঠিক পথে, কে বা বিপথে, সেটা বিচার বিশ্লেষণ করার মতন ক্ষমতা আমাদের নেই। সেটা আল্লাহই ভালো জানেন। তখন ফাতেমা এক বট গাছের ভিতরে শিকড়ের মধ্যে বসে চড়ুই পাখি ছাড়ছিল। তখন কইছিল যে তুমি ওই চড়ুই পাখিটা ধরে নিয়ে আসো। হঠাৎ আলিয়ে বলছিল, হঠাৎ আলিয়ে যখন পাও ধরছিল পাখি, চড়ুই পাখি এই আকার দিয়ে 3টা পাক দিছিল আর কি, পরাইনা ছাড়িয়া দিল। কলে চড়ুই পাখি ধরে আনা জানা। তখন কইছিল আলিরে যে তুমি তো আমার পাও ধরে আসিলা, তোমার হাতের ছাপ আমার পায়ের মধ্যে আছে, তুমি বড়াই করো, তুমি বড় না আমি বড়।
বাবা তো সঙ্গম করে চলে যায়, মা 10 মাস 10 দিন গর্ভে রাখে না, সে দুগ্ধ খাইয়ে মানুষ করে না, তাহলে মা বড় না, মা অনেক বড়। আলিফ লাম মিম 3 হরফে বিচার করলে সব কিছু বেড়ে আলিফ লাম মিম মা। আমাদের নিজেদের গ্রামে রয়েছি, এই প্রবীণ লোকের সাথে দেখা হলো। উনি মুসলিম হলেও তিনি কিন্তু পীরতত্ত্বে বিশ্বাসী এবং সেখানে তার কিছু মুরিদ এবং রয়েছে, সে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বললেন এবং আমাদেরকে তরিকা রয়েছে, সেই তরিকা মোতাবেক কিন্তু কয়েকটি কথাও শোনাইলেন এবং আমাদেরকে একটি গানও শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করলেন। তো আমরা গ্রামে গঞ্জে যারা ঘুরে বেড়াই, আমরা বিভিন্ন সময়ে এরকম মানুষদের সান্নিধ্যে আসি, তাদের কথা শুনি, তাদের মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর তারই ক্ষুদ্র প্রয়াস হিসাবে আজকে এই অংশটা আপনাদেরকে দেখালাম। আমার পাশে রয়েছে সম্পর্কে আমার ফুপু হয়। এই ফুপুর তার যে একটি মেয়ে রয়েছে, সেই মেয়ের সাথে ঘটে গেছে একটি অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক একটি ঘটনা। যে ঘটনাটি সাধারণ আমরা যারা শিক্ষিত পার্সন দাবি করি তাদের তো বিশ্বাস করার কথাই নয়। আমার এই ফুপুর সাথে যে একটি ঘটনা ঘটেছে, তার মেয়ে আছে, একটা মেয়ের নাম হলো নুসরাত, তার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আসলেই অবিশ্বাস্য। শিক্ষিত সমাজ হয়তো এই ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলো বিশ্বাস করে না, এগুলোকে কুসংস্কার বা অন্য কোনোভাবে এটাকে উড়িয়ে দেয়। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই বা এগুলো বানোয়াট তথ্য, এই ধরনের কথা বলে উপস্থাপন করে বা মানুষের কাছে বলে। কিন্তু আজকে এই ফুপুর সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম বা ফুপুর কাছে যেই তথ্যগুলো আমি শুনলাম, অবিশ্বাস করার মতো কোনো ব্যাপারই নেই। কারণ ফুপু তার নিজের চোখে প্রত্যক্ষ করেছে, নিজের চোখে দেখেছে, তার সামনে এই ঘটনাগুলো ঘটেছে। যেটা হলো জিনের যে আচর তার মেয়ের উপরে ছিল একটি লম্বা সময়, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই শিথিলযোগ্য, অনেকটাই নিরাময় হয়েছে। এখন আর আগের মতন ওই রকম উৎপাত করছে না সেটা। তার এই পুরো ঘটনাটাই আপনাদের সামনে কে শোনাবো, ফুপু নিজের মুখেই বলবেন। তো সেটার জন্য আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এই অলৌকিক ঘটনা, যেটা একেবারেই অবিশ্বাস্য এবং আমারও বিশ্বাস হচ্ছিল না মাঝে মাঝে, কিন্তু ফুপু এমনভাবে বলতেছিল কারণ তার সামনে এই ঘটনাগুলো ঘটেছে। এবং কিছু লোক আছে যারা তার অবিশ্বাস করে তার বাসায় গেছে যে দেখি এখানে জিনবুত বলে এখন আর দুনিয়াতে কিছু আছে নাকি, আসো তো দেখি। তো বাসায় যাওয়ার পরে দেখা গেছে তার মাথার মধ্যেই চামচ দিয়ে একটা বাড়ি দিছে, অথবা তার সামনেই পানি ফেলে দিছে। এই ঘটনাগুলো ঘটার পর তারা কিন্তু সেখান থেকে চলে গেছে, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তো সেই ঘটনার সাক্ষী হিসেবে আমার সামনে রয়েছে আমার ফুপু, তার কাছ থেকেই আজকে এই ঘটনাটা শুনলাম এবং আপনাদের কাছে বলছি, আপনারা শুনেন সেটা আসলে। তারপরে ওরে পড়বার দিল, সে মনে করো যে ওইটা টাইনে নিয়ে যায়। আমি এক মোড় ধরছি, দুলালি এক মোড় ধরছি, নুসরাতের পড়বার করছি যে পড়ো। তারপরে করলো কি উপরে থেকে এক খাবলা থুতু ফালিয়ে দিল সেটার মধ্যে, বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে কি বই পড়তে দেওয়া হয়েছিল? আর একটা বাংলা বই পড়বার দেওয়া হয়েছে ওই নুসরাতকে। সব বইটাই সামনে রাখে যে বই ওর ওখানে থাকে না, বই নিয়ে যায়। আচ্ছা। তখন দুলালি আবার বেশি করে বললো যে আজকে না বাথরুমের ঝাড়ু দেওয়ার ঝাড়ু কিভাবে এরকম নিয়ে যায়, দুষ্টামি করে। তখন বই দেখি যে ওমা ওর হাতে দিছে, দেখি যে টাইনে নিয়ে যায়। ও আবার বলতেছে কি এই যে বই নিয়ে গেল। তখন দুলালি এক মুঠ ধরছে, আমি এক মুঠ ধরছি। ধরার পর উপরে থেকে যে বেশি করে থুতু ফেললো, ঘরের ভিতরে হুইলের গুঁড়া সব হয়েছে, রুম দিয়ে সুন্দর করে ফালিয়ে রাখতো। হুইল পাউডারের গুঁড়া, হুইল পাউডারের মানে যেগুলা দিয়ে কাপড় চোপড় ধুইছেন এগুলা? হ্যাঁ, ওগুলা ফালিয়ে রাখতাম। তখন হলে হয়েছে নুসরাতেরা বসে বলতো যে এত তুমি নষ্ট করছো, তুমি ছাড়া গেলে দিল করে হাত দিল, মানে এই হুইল পাউডার তুমি ফালাইছো? তুমি ফালাইছো। উল্টা দোষ দিত কারে? আপনারে না, এটা মেয়েরে যে আব্বু তুমি না ফেললে এটা কে ফালাইলো, এটা আর কেউ ফালাই না। নাই আসার পর ও বাপের জোরে ধরে কোথাছে, আব্বু ওই যে দেখো আমার চোখের সামনে জোরে দেখা যায় কি রক্তে মাখা একবারে, মনে করো কঙ্কাল। ওই আকৃতিটা শুধু ও দেখতেছে, আপনারা তো কেউ দেখতেছেন আর কেউ দেখতেছে না। কঙ্কালে ওরে মনে করো খাওয়া দাওয়া বন্ধ করে দেন,
বন্ধ করে দেয়? বন্ধ করে দেয়, দাঁত লাগিয়ে দিল, এটা আমি যা দেখলাম। ওই যে তোমার বিয়ের পর হ্যাঁ, দাঁত লাগিয়ে দিছে, মানে দাঁত মানে একে দাঁত রাখকে ছাড়ান গেছে। যায় না, চামচ দিয়ে ওই দিয়ে ছাড়াইতে পারে না দাঁত, আর খাইতে পারে না, খালি বুবা কোনে গেল হাউকাউ করে। হুম। পরে ইয়ে হয়েছে, ওরে কোথায় নিয়ে যাব, তখন ওই যে ও কিছু বলতে পারে না, তখন আবার কয় যে সুলদারা ওনে কাগজ লিখে দেয় হুম। যে যা এক্ষুনি সুলদারা নিয়ে যা। রাত্রে মনে করো একদিন হুন্ডা নিয়ে গেল, হুম। যাওয়ার পর হুন্ডা বাইনা চুরি যায়, ওখানে নষ্ট হয়ে গেল। ওখান থেকে ধাক্কাতে হুন্ডা ওরে বসিয়ে নিয়ে আসতে 2টা বেজে গেল রাত। বাইনাজুরি থেকে মানিকগঞ্জ পর্যন্ত ধাক্কে নিয়ে আসছে, ধাক্কে নিয়ে এসে ওটা রিস্টার্ট ধরতেছে না। না। তারপরে মনে করো একদিন খরগোশ নিয়ে গেল এক হুজুরের কাছে, সেই হুজুরে বলল যে এটা সব আমরা ক্লিয়ার করে দিছি, এখন যাও। তখন আমি ঘরে দাঁড়িয়ে রয়েছি, দেখি যে আমার মাথার উপর দিয়ে চামচ আমার ফাক্কা দিল। প্রিয় বন্ধুরা, আমার এই ফুপুর পরিবারের সাথে ঘটে যাওয়া জিনের যে অলৌকিক ঘটনাটি রয়েছে, সেই পুরো ঘটনাটি জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন, তাহলে আমরা পরবর্তী এপিসোডে পুরো ঘটনাটি নিয়ে আসবো। দেখালো, দেখ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, যাই। তার মানে অস্তিত্ব জানান দিল সে। শীতকাল মানেই পিঠা পার্বণের উৎসব, আর তাই তো গ্রামের গৃহবধূদের তার মায়ের বাড়ি অর্থাৎ বাবার বাড়ি বেড়াতে যাবার একটি হিড়িক পড়ে যায়। আজকে আমরা এই ভাবির হাতের মিষ্টি কুমড়ার যে ফুল রয়েছে, সেই ফুলের ভাজি খাবো। আমরা দেখব এটা কিভাবে ভাজে এবং শেষ পর্যন্ত খেয়েও বলবো কতটা মজা হয়েছে। যেই ফুলগুলো একেবারে পরিপক্ক এবং পুরুষ ফুল, সেগুলোই তুলতে হয় খাওয়ার জন্য, কিন্তু স্ত্রী ফুলগুলোতে পরাগায়নের পর সেখানে ফলের গোটা তৈরি হয় এবং সেই গোটা থেকে আস্তে আস্তে বড় লাউয়ে পরিণত হবে। আপনি এখানে কি করছেন সোনা ভাই? কি করছেন? গুদু গুদু পায় আমি দেখতাছি। কি দেখতেছেন? ওই ভাবি কষ্ট করতেছে, আপনি একটু করতে পারেন না? না, আমি তো চকে কাজ করি। চকে কাজ করেন? এটা যদি আবার বাড়িতেও করি তাহলে এরা কি করি? আচ্ছা আচ্ছা, মানে চকেও করবেন বাড়িতেও করবেন, তাহলে তো মানে লস হয়ে গেল না? পুরা নামটা বলো তো শুনি, পুরা নামটা বলো। হায় হায়, কি আশ্চর্য কথাবার্তা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ? তো খুবই ব্রিলিয়ান্ট, আমি যা জানতে পেরেছি, তাই না? তুমি কি আবার ঢোলও বাজাইতে পারো? পারো? মাল্টি ট্যালেন্ট। উঠেই তাদের সেই রান্নার যে জায়গাটা, অর্থাৎ চুলার যে ঘরটা রয়েছে, সেখানে এই যে ভাবি একটু আগে কি করলো, এই ফুলগুলো নিয়ে এসেছে। এখন তার যে রান্নাঘরের যে জায়গাটা, যে কত সুন্দর করে চুলা বানিয়েছে মাটি দিয়ে, এই চুলাগুলো এখন ঝাড়ু দিচ্ছে, তারপর এখানে রান্নার কাজ শুরু করবে। যে রাধে সে চুলো বাঁধে, গ্রামের এই প্রবাদ প্রবচনটির একেবারে যথার্থ প্রমাণ করেছেন এই ভাবি। সে রান্নার পাশাপাশি ছাদে ধান শুকোতে দিয়েছে, তাই তো রান্নার ফাঁকে সেই ছাদে এসে ধানগুলো পা দিয়ে ঘেঁটে দিচ্ছেন। ধান ঘাটা শেষ করে আবার তিনি রান্নার কাজে চলে আসলেন। ফুল ভাজি করার জন্য যত রকমের ইনগ্রেডিয়েন্টস দরকার সব কিছুই তিনি শিলপাটাতে পিষে নিচ্ছেন। মশলা পিষা শেষ এবং মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার এই ফুলের সাথে এই উপাদানগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে কিন্তু তেল একেবারে ফুটন্ত গরম। এখন এই ফুলগুলো সেই ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে।
দেখেন তুমি জাল দিও না একটু চল হট শিখতে পার গরম আছে গরম ফু দিয়ে খাবো খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। ফু দেখেন ওই যে কিন্তু জলীয় বাষ্প কিন্তু উঠতেছে। বিসমিল্লাহ। সেই মজা, মানে একদম মুসমুসে, সেই ক্রিস্পি হয়েছে, অনেকটা ক্রিস্পি। এই ফুল ভাজা যেটা হলো মিষ্টি লাউয়ের যে ফুলটা, সেই ফুলগুলা ডাউল সাথে কি কি মিক্স হয়েছে ভাবি? পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং ডাউল, লবণ দিছি লবণ, এগুলো শুকনা মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের অল্প কিছু হলুদের গুঁড়া, এগুলো দেওয়ার পর মিক্স আপ করে তারপরে সেটা একদম ডুবো তেলে ভাজা, খুবই সুস্বাদু। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাসায়